সিডিএস জেনারেল বিপিন রাওয়াত মহাশয়ের হেলিকপ্টার দুর্ঘটনার পর্দা ফাঁস হওয়া শুরু হয়েছে। এলো বিশাল বড় তথ্য, চারিদিকে ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য। উইং কমান্ডো আর ভারদ্বাজ এবং 25 জন এয়ারফোর্স অফিসাররা কিছু এমন বড় তথ্য প্রকাশ করেছে ব্ল্যাক বক্সকে নিয়ে। এই প্রকাশনার পর ষড়যন্ত্রের ওপর থেকে পর্দা সরে যাওয়ার আন্দাজ করা হচ্ছে। খুবই দ্রুত সামনে আসবে এটা ষড়যন্ত্র ছিল নাকি কোনো দুর্ঘটনা, সমস্ত রহস্য এবার বেরিয়ে আসবে। দেশের গোয়েন্দা সংস্থা এবং এয়ারফোর্স দাবি করছে খুবই দ্রুত এই রহস্য থেকে পর্দা সরে যাবে। কিভাবে এত অ্যাডভান্স হেলিকপ্টার ক্র্যাশ হলো, যখন কোনো ডিস্ট্রেস কলই করেননি পাইলটরা ওখানকার এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমকে? কিভাবে এটা হতে পারে? দেশের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ এয়ারফোর্স উইং কমান্ড এবং ওখানকার এয়ারফোর্স অফিসিয়ালরা যারা পুরো বিষয়টাকে তদন্ত করছিল, ওনারা হয়রান হয়ে যায় যখন পাইলট কোনো ডিস্ট্রেস কলই করলো না, কোনো মেডে সিগন্যাল দিল না। আপনাদের জানানোর জন্য বলি, ব্ল্যাক বক্স এক প্রকার অরেঞ্জ কালারের বক্স। এর কালার অরেঞ্জ করা হয় কারণ যাতে বিমান দুর্ঘটনার পর সেটাকে খুঁজতে সুবিধা হয়। ব্ল্যাক বক্স ভীষণই মজবুত হয়, এটাকে সলিড স্টিল দিয়ে বানানো হয়। যদি কোনো হেলিকপ্টার বা বিমান 750 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগও অ্যাক্সিডেন্ট করে তাও সেটার কিচ্ছু হবে না। বিমান দুর্ঘটনায় বেশিরভাগ সময় আগুন লেগে যাওয়ার কারণে ব্ল্যাক বক্সকে 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় করার মতো বানানো হয়েছে। ব্ল্যাক বক্স জলের মধ্যে বিনা ব্যাটারিতে 30 দিন পর্যন্ত সিগন্যাল ছাড়তে থাকবে যাতে সেটাকে সহজে খুঁজে পাওয়া যায়। ব্ল্যাক বক্সের দুটো ফাংশন থাকে, একটা হয় সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার এবং অপরটা এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার। ককপিটে কি কথাবার্তা চলে সেটা সিভিআর ফাইল করে, জাহাজে কতটা ফুয়েল আছে, এয়ার প্রেসার কেমন রয়েছে, এসব কিছু এফডিআর ফাইল করে। এই দুটো মিলিয়েই তৈরি হয় ব্ল্যাক বক্স। ককপিটে পাইলটরা কি কথা বলে, এমার্জেন্সি সিচুয়েশনে প্যাসেঞ্জারদের কি বার্তা দেয়, সেই সময় তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে, এই সব কিছু সিবিআর থেকে জানা যাবে। স্যার বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার শেষ মুহূর্তে পাইলটরা নিজেদের মধ্যে কি কথা বলেছিল, এটিসিকে কি বলেছিল, প্যাসেঞ্জারদের কি ওয়ার্নিং দিয়েছিল, সেই সব কিছুর হদিশ এবার মিলবে। এরই সঙ্গে তারা ডিস্ট্রেস সিগন্যালও দেয়। নর্মাল ওয়ার্নিং এর ক্ষেত্রে ধরুন যদি বিমানের একটা ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে ওয়ার্নিং স্বরূপ তারা প্যান সিগন্যাল দেয়। আপনাদের বলে রাখি, বিমানের একটা ইঞ্জিন খারাপ হয়ে গেলেও আর একটা ইঞ্জিনের মাধ্যমে বিমানকে ইজিলি ল্যান্ড করানো যায়, কিন্তু যখন দুটো ইঞ্জিনই খারাপ হয়ে যায়, মানে যখন এক্সট্রিম ওয়ার্নিং দেওয়ার সিচুয়েশন আসে, তখন মেডে সিগন্যাল দেওয়া হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে পাইলটরা সাহায্য চায় যাতে তাদের জানাতে পারে, আর যদি তাদের ক্র্যাশ ল্যান্ড করার প্রয়োজন হয় তাহলে সেই তথ্য পাইলট মেডে সিগন্যাল বা ডিস্ট্রেস কল যেটাকে বলা হয় সেটার মাধ্যমে এটিসিকে দেয়। এটিসি তারপর সেই ইনফরমেশন গ্রাউন্ড স্টাফকে দেয়, আর যে প্রপোজড ক্র্যাশ ল্যান্ডিং সাইট হয় সেটার ব্যাপারে পাইলট এটিসিকে জানিয়ে দেয়। তখন সেই জায়গার উদ্দেশ্যে রেস্কিউ টিম পাঠানো হয়। এটা হেলিকপ্টার এবং বিমান দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কিন্তু অবাক করার বিষয় এটাই, বিপিন রাওয়াত মহাশয়ের হেলিকপ্টার থেকে শেষ মুহূর্তে না তো কোনো প্যান সিগন্যাল আসে আর না তো মেডে সিগন্যাল আসে। শেষ কথা এটাই ছিল, আর 5 মিনিট পরে আমরা এয়ারবেসে ল্যান্ড করব, আর তারপরই হঠাৎ করে রাডার থেকে গায়েব হয়ে যায়। যেই অ্যাডভান্স হেলিকপ্টার দেশের সবচেয়ে বড় সুরক্ষা অধ্যক্ষ ছিলেন, দেশের সেনাপতি ছিলেন, যেখানে গ্রুপ ক্যাপ্টেন ভারুণ সিং এর মতো অভিজ্ঞ পাইলট ছিলেন যিনি পুরো এই অপারেশনটাকে লিড করছিলেন, যার কাছে তেজস বিমান পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া সত্ত্বেও সেটাকে মাঝ আকাশে কন্ট্রোলে আনার যে অভিজ্ঞতা ওনার কাছে ছিল গ্রুপ ক্যাপ্টেন ভারুণ সিং এর কাছে, যার পরনি সৌরচক্র পেয়েছিলেন। এত অভিজ্ঞ পাইলট, এত অ্যাডভান্স হেলিকপ্টার সত্ত্বেও এমন কি হলো যে মাঝ আকাশে বিনা ডিস্ট্রেস সিগন্যালে এই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেল? আপনাদের বলি বন্ধুরা, মিশন যেটা ছিল 11:48 নাগাদ হেলিকপ্টার উড়বে, আর তারপর সেটা 12:15 নাগাদ ওয়েলিংটনের হেলিপ্যাডে নামবে। কিন্তু 12:08 আচমকা এটিসির সঙ্গে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর তারপর কোনো খবরই আসে না। স্যার বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, কারণ হেলিকপ্টারটা শেষ মুহূর্তে এতটা ভূমির কাছে চলে আসে, তারপর কুয়াশায় হারিয়ে যায়, আর সেখান থেকে 100 মিটার গিয়ে সেই দুর্ঘটনা হয়। এত কিছু হওয়া সত্ত্বেও পাইলট কোনো রকম সিগন্যাল দিল না। হেলিকপ্টারটা নিজের রুট থেকে 500 মিটার দূরে ছিল, কিন্তু যেখানে ভিভিআইপি মানুষদের নিয়ে যাওয়া হেলিকপ্টার কখনোই নিজের রুট থেকে সরে না, সেই জন্য এক্ষেত্রে সন্দেহের নজর যাচ্ছে। কি এমন হয়েছিল? কোনো বাহ্যিক কারণ ছিল নাকি কোনো আভ্যন্তরীণ কারণ ছিল? এই সবকিছু থেকে এখন পর্দা সরবে, কারণ ব্ল্যাক বক্স থেকে অনেক তথ্য বেরোনো শুরু হয়েছে। উইং কমান্ডো আর মাধবান এবং ওনার 25 জন এয়ারফোর্স অফিসার দাবি করেছে খুব
শীঘ্রই অনেক বড় তথ্য প্রকাশিত হবে। এটা ভীষণই রহস্যময় লাগছে বন্ধুরা। এত অভিজ্ঞ পাইলট, এত অ্যাডভান্স হেলিকপ্টার, সেই সঙ্গে দুর্ঘটনা হলো কিভাবে? এই নিয়ে অনেক কনস্পিরেসি থিওরিও চলছে গোটা দেশে। কেউ বলছে এর পেছনে পাকিস্তানের হাত থাকতে পারে, কারণ বিপিন রাওয়াত মহাশয় যেভাবে 370 ধারা সরাতে সাহায্য করেছিল মোদী সরকারকে, যেভাবে গোটা পিওকে দখল করার তার প্ল্যান ছিল, যেই হিসেবে তিনি ইন্ডিয়ান আর্মিকে সুপার সোলজার আর্মি বানাতে চেয়েছিলেন, সম্পূর্ণভাবে মিলিটারি রিফর্ম আনতে চেয়েছিলেন, সেই জ্বালায় পাকিস্তান এমনটা করতেই পারে। এর সাথে আরো একটা কনস্পিরেসি থিওরি রয়েছে যে চীনের ভীষণ জ্বলন ছিল সিডিএস বিপিন রাওয়াতের অধ্যক্ষতায়। সেনার যে কামান তিনি হাতে নিয়েছিলেন তাতে চীনের ভীষণ সমস্যা হতো। তিনি চীনের বিরুদ্ধে ভীষণই অ্যাগ্রেসিভ ছিলেন, যেটা চীনের একদমই পছন্দ ছিল না। সেই কারণে হয়তো চীন কোনো ষড়যন্ত্র করেছিল। এরপর আসে তৃতীয় কনস্পিরেসি থিওরি, এলটিটির ইনভলভমেন্টের থিওরি। যেখানে হেলিকপ্টার ক্র্যাশ হয় সেখানে অনেক এলটিটি সমর্থক থাকে, এই খবরও আসছিল। এখন যারা জানেন না এলটিটি কি, তারা আমাদের আগের ভিডিও দেখতে পারেন। এই তিনটে কনস্পিরেসি থিওরির মধ্যে আসল সত্যতা সবার সামনে আসতে শুরু করেছে। খুব শীঘ্রই রহস্যভেদ হবে। লেটেস্ট আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। এটা কি আদৌ কোনো দুর্ঘটনা ছিল নাকি কোনো ষড়যন্ত্র? নিচে কমেন্টে অবশ্যই জানান।